সকালে এক কথা বিকালে এক কথা বলো কেন? আর আমরা রাজনীতিতে একটা কমন টার্ম ব্যবহার করি, রাজনীতিতে শেষ কথা বলতে নাই। এটা তামাশার জায়গা নাকি? শেষ কথা বলতে নাই মানে কি? যা বলবেন কংক্রিট জনগণের সাথে। যদি বদলায় ফেলা ওই সময় বদলায় গেল, আবার আমরা অনিশ্চয়তার কাছে যাবো কেন? আমি আবারও বলছি, এটা একটা রাষ্ট্র, এটা একটা সমিতি না, একটা ক্লাব নয়। তাতে আগামীতে কোনো দল আর আওয়ামী লীগ হয়ে উঠবে না, কোনো প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা হবে না, তাই তো? শাসনতান্ত্রিক ভাবে সেটা নাই। কোনো দেশের গণতন্ত্র কেবল কিতাব দিয়ে, আইন দিয়ে পুরোপুরি সুরক্ষা হয় না। কিতাব এবং আইন হচ্ছে ব্যবস্থার একটা, ওই অনুযায়ী ব্যবস্থাটা প্রতিষ্ঠা করা গেল কিনা সেই অনুযায়ী জনগণের যে পাহারাদারি, নজরদারি, ভিজিলেন্স। উনি যেমন এই আবহাওয়ায় বড় হয়েছে, আমিও তো এই আবহাওয়ায় বড় হয়েছি। আমি বাইরে নামলে ঠান্ডা লাগে না গরম লাগে, এটা তো আমার বলা লাগবে না কেউ। বিষয়টা হচ্ছে যে ঠেকানো গেল কি, মানে যে আগামীতে কেউ আর শেখ হাসিনা হবে। হ্যাঁ, এক কথায় যদি বলি, কিছুই ঠেকানো যায়নি। কেন যায়নি? এখন আসেন, এটা কার্যকর করবে কবে? পরবর্তী 2 বছরের মধ্যে। 2 বছর কিন্তু আপনি নিশ্চিত থাকেন চুল পরিমাণ কিছু হবে না, যেহেতু আমার মেয়াদ আছে 2 বছরের মধ্যে করার। আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি। প্রথমজন আবু হেনা রাজ্জাকি, রাজনীতি বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন একটু পরেই জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। জনাব রাজ্জাকি, যেহেতু আপনি এখন একা আছেন, আপনাকে দিয়ে শুরু করতে হচ্ছে, একটু পরে সাকিবে আসবেন। যে বিষয়টি শুনলেন যে একই চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতি, ওই সব কিছুই সচিবালয় কেন্দ্রিক বা যা কিছু হচ্ছে আগের মতোই, কিছু কিছু জায়গায় শুধুমাত্র বদলি ছাড়া আর নতুন কিছু হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না। অনেকে অভিযোগ করছে যে নতুন নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হচ্ছে, সেটিও নতুন কোনো পরিবর্তন আনবে বলে মনে হচ্ছে না। কি বলবেন পুরো বিষয়গুলো নিয়ে? ধন্যবাদ আপনাকে এবং জিটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন, শুরু করলেন যেটা দিয়ে, যে জুলাইয়ের উদ্দেশ্য আমাদের কি ছিল এবং আমরা আজকে কোন জায়গাটায় আছি, এবং একই চক্রে ঘোরপাক খাচ্ছে কিনা। এখানে 2টা আসপেক্ট আপনি বলছেন। একটা হলো যে এর আগের যে সরকারটা ছিল তাদের একটা সময় ছিল এবং এখনকার সরকারটার সময় একই চক্রে ঘোরপাক খাচ্ছে কিনা, যে 2টা সরকার মিলাই তাইলে একরকম। আর শুধু জুলাই থেকে যদি আসি, আপনি নর্মালি আপনি চিন্তা করেন, জুলাই মাসে কিন্তু ফাইনালি কোটা আন্দোলন দিয়ে শুরু হইলো, সবশেষে গিয়ে শেষ হইলো এক দফায়। 3 তারিখে এক দফা। মানে এটাকে কি বলে? যেমন আপনি অনেক রোগ শোকে ভুগতেছেন, আপনার চিকিৎসা চলতেছে, হ্যাঁ, যদি টোটালি কলাপস হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তখন তো একটা শব্দ আছে, মৃত্যু, মানে লোকটা মারা গেছে। অর্থাৎ সবকিছু শেষ দফাটা তখন মৃত্যু হয়ে যায়। এর আগে যে চিকিৎসা চলছে, নানান রোগ টোগ যত কিছু ছিল, সব ইম্যাটেরিয়াল হয়ে যায়, সে মারা গেছে। তো কোটা আন্দোলন বলেন, যা কিছু বলেন, এটা যখন 3 তারিখে এক দফায় চলে আসলো যে তার পদত্যাগ চাই, তখন কিন্তু সব ইম্যাটেরিয়াল হয়ে গেল, কোথায় কোটা আন্দোলন, কোথায় কি, সব কিছু ইম্যাটেরিয়াল। এখন যখন উদ্দেশ্যটা হয়ে গেল যে তার সরে যেতে হবে, আমার ব্যক্তিগত ধারণার কথা বলছি, যে হোমওয়ার্ক বোধহয় ওইটুকুই ছিল, তাকে সরানো। বাট সরানোর পরের কনসিকুয়েন্সটা কি হবে এবং সেটা মোকাবেলা কিভাবে করবে, আমার কাছে মনে হয় না যে 36শে জুলাই পর্যন্ত সেই পরিকল্পনাটা ছিল, আমার কাছে মনে হয় না। কারণ তাহলে আমরা সেকেন্ড ধাপ, থার্ড ধাপ দেখতাম। সেখানে গিয়ে আপনি যখনই রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেল, পিছিয়ে গেল। রাষ্ট্রপতি অপসারণ তো তাদের পার্ট ছিল, যখনই পিছিয়ে গেল তখনই মনে করেন আপনারা ধাক্কা খেলেন। আচ্ছা, এই প্রেসিডেন্টকে যে আপনি সরাইতে পারলেন না, সেখানে কিন্তু অস্পষ্টভাবে একটা আমলাতান্ত্রিক ব্যাপার ছিল। কারণ সব অভ্যুত্থানের ক্ষেত্রেই আমলাদের একটা ফ্যাক্টর থাকে। শেখ হাসিনা যখন ফাইনালি চলে গেল, তখন কিন্তু আমাদের এই দেশের যে সামরিক বাহিনী যাদেরকে বলি, তারা কিন্তু একটা পর্যায়ে ঘুরে দাঁড়ালো, আন্দোলনের পক্ষে চলে গেল। তাই শেখ হাসিনাকে চলে যেতে হলো। কিন্তু রাষ্ট্রপতির বেলা যদি সে একই জিনিস হইতো, তাহলে তাকেও চলে যেতে হতো। যাক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। এখন একই চরকে ঘোরপাক খাওয়া মানে কি? আপনি কয়দিন যাইতে না যাইতে কিন্তু আমরা দেখলাম অনেকগুলা বিষয় সামনে আসলো। কি? সংস্কার, বিচার, নির্বাচন, তারপরে আরো ডেভেলপ হইতে হইতে আসলো কোথায়? নির্বাচন, কারো জোরালো দাবি নির্বাচন, কারো বক্তব্য সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, এবং আজকে পর্যন্ত কিন্তু ফাইনালি একটা আপনি নির্বাচনের দিন তারিখক্ষণ পাইলেন মোটামুটি। এখন কিন্তু দেখেন একই জায়গায় কিন্তু আমরা নাই। নির্বাচন যে চাওয়ার পরে এখন কিন্তু আবার ভার্সন চেঞ্জ হয়েছে, সেটা তো আপনি লক্ষ্য করেন। আপনি এখন টকশোতে দেখবেন। রাজ্জাকি, আপনাকে যে একটু ইন্টারাপ্ট করি, যে মানে দিন শুরুর দিন ওই কোটা আন্দোলন হলো, সেদিন কিন্তু একটা বিষয় এসেছিল যে দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র। ঠিক আছে, ওইটাদের শুরু। আচ্ছা, 3 তারিখে এসে তারা কিন্তু এক দফার সাথে কিন্তু কথা ছিল যে নতুন বন্দোবস্ত, যাতে আগামী দিনে আর ফেসিবাদী ব্যবস্থা তৈরি না হয় বা ফিরে না আসে। আমি যদি বলি শুরুর দিনে নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত বা মেধাভিত্তিক আমলাতন্ত্র, এবং পরে ফেসিবাদী ব্যবস্থা যাতে ফিরে না আসে। এখন পর্যন্ত সরকার যে কয়েকটা কাজ করেছে, সেই কাজগুলো কি এই জায়গাগুলো নিশ্চিত করতে পেরেছে যে আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, নিরপেক্ষ একটা জায়গা তৈরি হবে
এবং আমলাতন্ত্র হবে মেধাভিত্তিক এবং ফেসিবাদী ব্যবস্থা ফেরত আসবে না। মানে সরকারের কোন কার্যক্রম দিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে এগুলো ফেরত আসবে না? আর সরকার বলতে কিন্তু হাতে গোনা কয়েকটা লোক বুঝায়। সরকার বলতে হাতে গোনা কয়েকটা লোক, 20 জন, 25 জন, 30 জন, 50 জন। আপনি তো ঘুরে ফিরে মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, এটাকেই বলে সরকার। কিন্তু এর সাথে কাজ করে কারা? রাষ্ট্রীয় অনেকগুলো অর্গান কাজ করে, এর সাথে পুলিশ কাজ করে, এর সাথে সচিবালয় কাজ করে, এর সাথে সামরিক বাহিনী কাজ করে, এর সাথে মিডিয়া কাজ করে। একটা কথা যদি মিডিয়া বারবার প্রচার করে, সত্য আর মিথ্যা হলো সেকেন্ডারি, আপনি বারবার প্রচার আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে এখন যে গণমাধ্যম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে বা যে ব্যবস্থা তৈরি করা হয়েছে, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে আগামীতে? আমি সেখানে আসছি। আপনি আমাকে বলেন যে আমরা কি ওই জায়গাটা থেকে বের হইতে পারছি? সরকারি বেসরকারি আমলা প্লাস মিডিয়া, যেটা আমি বলতেছিলাম, তিনটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। সেই তিনটা ফ্যাক্টর যদি আমি আসি, তার সাথে রাজনীতিবিদদের কোঅপারেশন। কারণ এই সরকারের রাজনীতিবিদদের কোঅপারেশন কেন লাগবে? এই সরকার রাজনৈতিক সরকার না, একটা পরিস্থিতির সরকার। তা আপনি বিগত দিনগুলো যদি আপনি মূল্যায়ন করেন, এই সরকার ক্ষমতা আসার পর প্রায় 200 আন্দোলন আসছে তার সামনে, দাবি দেওয়া মিনিমাম 200। আচ্ছা, এই যে দাবি দেওয়াগুলো আসছে, এটা তো এই সরকারের সময়কার নয়, বিগত সরকারের। সেটা বিগত শুধু হাসিনা বা তার আগের সরকার সব আপনি ধরেন, দাবিগুলো কিন্তু পুরনো, কিন্তু নিয়ে আসলো এই সরকারের কাছে। তখন কি একটাবারও বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, দায়িত্বশীল দল একবারও কি বলেছে যে তোমরা কেন দাবি দাওয়াগুলো এখন নিয়ে আসতেছো? উনি ফর দ্য টাইম বিং আসছে, দুর্নীতি সমাজ গরুক আর যাই বলুক, নির্বাচনের প্রসঙ্গ চলে আসছে, উনি নির্বাচন দিয়ে চলে যাবেন, তোমাদের দাবি দেওয়াটা আমরা নির্বাচিত সরকার দেখবে। কেউ কি একবারও বলেছে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে? আপনি দায়িত্ব নিয়ে বলেন তো কেউ বলেছে? এটার মানে হচ্ছে ফ্রম দ্য বিগিনিং এই গভর্নমেন্ট যে নন কোঅপারেটেড হয়ে আসছে তার নমুনা। নয়তো আপনি এই সরকার একটা অনির্বাচিত সরকার, বাট এই সরকার সংবিধান মানে সুপ্রিম কোর্টের যে ফাইন্ডিংস, সেই মতামতের ভিত্তিতে উনি একটা সরকার হয়েছেন। কিন্তু তাকে কি আমরা নিরিবিলি কেউ কাজ করতে দিছি? অনেস্টলি যদি আমরা চিন্তা করি, না, কেউ দিইনি। তো না দিলে আপনি সে কিভাবে করবে? এটা গেল একদিক। 2 নম্বর, আপনার এখানে বলছিলাম কিনা আমি ঠিক জানি না, যদি কোঅপারেশনের প্রশ্ন আসে, যারা তাকে কোঅপারেশন করে সে ক্ষমতায় থাকতে পারতেছে না, আর যারা আন্দোলন করছে দীর্ঘ 12 বছর যে সরকারের বিরুদ্ধে, সে 15 বছর ক্ষমতায় ছিল। এগুলো আপনি নমুনা দেখবেন কতগুলা। এইবার আসেন, আপনি কোথায় আসেন শেষ পর্যন্ত? অবশেষে আমরা একটা নির্বাচনের জন্য কথা বলতে বলতে এবং জুলাই সনদ তো এখনো হয়নি, জুলাই ঘোষণাপত্র একটা বিষয় আসলো। জুলাই ঘোষণাপত্র একটা বিষয় আসছে না? আচ্ছা, এখন জুলাই ঘোষণাপত্রে আগে কি বলছে? আগে কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তার একটা সম্ভাব্য ওই একই দিনে পরে বলছে, একই দিনে বিকেলে। এখন বলেন, আমরা যদি একটা সিম্পল একাডেমিক ডিসকাশন করি, একাডেমিক, সেটা কি? এই যে সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা দিল, কোন সংবিধানে? আপনি আমাকে বলেন, কোন সংবিধানের অনুযায়ী? নির্বাচন তো একটা সংবিধান অনুযায়ী হতে হয়। কোন সংবিধান মোতাবেক? বাংলাদেশের চলমান সংবিধান মোতাবেক। চলমান সংবিধানে কি বলা আছে? নাম্বার 1, প্রাইম মিনিস্টারের লিখিত অনুমতি ক্রমে ভাঙতে হবে পার্লামেন্ট। আচ্ছা, ধরলাম এটা পায় নাই, ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পর 3 মাসের মধ্যে হইতে হবে। 3 মাস পার হয়ে গেছে। সেই সংবিধান চেঞ্জ করার ক্ষমতা আপনাকে কে দিছে? কে? 3 মাসের মধ্যে তো নির্বাচন হওয়ার কথা, কোনো ডাউট নাই। আর যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার, সে তো এই ফ্রেমের মধ্যে নাই। অবশেষে আমরা একটা আইনি ফ্রেম আনতে চাইলাম, কি দিয়া? জুলাই ঘোষণা। জুলাই ঘোষণা মানে কি? আগের সংবিধান বন্ধ, প্লাস আমি একটা আইনি ফ্রেমে সরকারটাকে নিব। আজকে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, তর্কের খাতিরে বললাম, তারপরে যদি কোনো বিশেষ দল আইসা বলে তুমি কোন সংবিধানের অধীনে নির্বাচিত, ইউ জাস্ট টেল মি, কোন সরকার তোমাকে নির্বাচন দিছে, তার আইনি ফ্রেমটা কোথায়? সে কি জবাব দিবে? আপনার এই জুলাই ঘোষণাপত্রে আসা উচিত ছিল কি? এখানে বলছে যে 106 ধারা মোতাবেক মতামতের ভিত্তিতে এই সরকার হইছে, কিন্তু এই সরকারের মেয়াদটা তো এখানে আনা উচিত ছিল, যে এই সরকারকে এতদিন মেয়াদ দেওয়া হইল, সর্বোচ্চ এতদিন, এবং তার ভিতরে নির্বাচন করে যাবেন। আপনি তো সেই ঘোষণাপত্র সেটা নাই। 1 নম্বর। 2 নম্বর, বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টা উনি কার? এই প্রধান উপদেষ্টা যদি উনি রাষ্ট্রপতির হয়ে থাকেন, উনি তো রাষ্ট্রপতিকে কোনো উপদেশ দিচ্ছেন না। দিচ্ছেন? ইউনূস সাহেব কি রাষ্ট্রপতিকে উপদেশ দিচ্ছেন? তাহলে উনি কাকে উপদেশ দিচ্ছেন? 1 নম্বর, তার মেয়াদ আপনাকে এই ঘোষণাপত্রে আনতে হবে যে ওনার মেয়াদ
এতদিন দেওয়া হইল সর্বসম্মতিক্রমে এবং উইথ এফেক্ট ফ্রম 8 তারিখ থেকে 8ই আগস্ট 2024 এবং ন্যূনতম 2 বছর টাইমও দেন, এর ভিতরে নির্বাচন করে যেতে হবে। এটা আপনার ঘোষণাপত্রে আনতে হবে। আপনি নির্বাচন ফেব্রুয়ারিতে দিলেন কিসের ভিত্তিতে? কোন সংবিধানের ভিত্তিতে? সেটা কি আদৌ আছে? নাই। এখন যদি বলেন এটাকে আবার পরবর্তী পার্লামেন্ট আইসে আকারে, তফসিল আকারে সংযুক্ত করবে, সেই তফসিলটা যখন ধরবে কেউ, এই সরকারের মেয়াদটা কোথায়, এই সরকারের নির্বাচনটা দিল কোথায়, মানে দিল কিভাবে, এই প্রশ্নগুলোর কৈফিয়তটা কি? আর যদি বলা হয় যে এই মেয়াদ লাগবে না, তাহলে ফেব্রুয়ারিতে যে দিন তারিখক্ষণ ঠিক থাকবে তারই বা গ্যারান্টি কি? দিস আর মাই কোশ্চেন। সুতরাং আপনার জুলাই ঘোষণাপত্রটাকে বলা হবে ইনফ্যাক্ট এটা একটা অস্থায়ী সংবিধান। আমি বলছি না এটা নতুন সংবিধান। এই মুহূর্তে এই সরকারকে একটা আইনি ফ্রেমের মধ্যে আনতে হবে। আপনি তাকে আইনি ফ্রেমের মধ্যে আনা হয় নাই। ধন্যবাদ। ওনাকে সিম্পলি একটু কি সাকিব ভাইয়ের কাছ থেকে ঘুরে আসবো? ইয়েস সাকিব ভাই, আমরা আলোচনা করছিলাম, আপনি পরে এসেছেন যে একই চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। যদি আপনাকে বলি যে দুর্নীতি, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করার জন্য যেদিন মিছিলটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোটার পরবর্তী এই জুলাই আন্দোলনের শুরুর দিনকার কথা বলছি, তারপরে যদি 3 আগস্টে এসে যে এক দফা দেওয়া হলো, সেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের পতন ও ফেসিবাদীদের বিলোপ। গেল 1 বছরে দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করা থেকে শুরু করে ফেসিবাদী ব্যবস্থা যাতে ফেরত না আসে, এই ধরনের কোনো নিশ্চয়তাকে নিশ্চিত করা গেছে নাকি আগের মতোই সরকার চলছে, আগের জায়গাতেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতি? ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দুঃখিত দেরিতে আসার কারণে, তবে আমি শুনেছি এসেই লেজিটিমেসি নিয়ে কথা বলা হচ্ছে, বৈধতার জায়গাটি। দেখুন, এই সমাজটা প্রধানত মানুষের সমাজ, যদিও মানুষের সমাজ আসলে এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিক সভ্যতার ধারণা, সেটা মানুষের জন্যই আর কল্যাণকর নয়, এটা বিরাট হুমকি আকারে হাজির হচ্ছে। প্রকৃতি কেন্দ্রে থাকা দরকার, মানুষ কেবল তার অংশ মাত্র, এবং আমরা যখন সেই জায়গায় পৌঁছাতে পারবো তবে হয়তো জগতের একটা সত্যিকার বদলের জায়গা ঘটবে। সেটা ঘটতে গেলে মানুষের সম্পর্কের বদল ঘটাতে হবে। মানুষের সম্পর্কের মধ্যে যে আধিপত্য, শৃঙ্খল, যে শোষণ, নির্যাতন, যে দমন পীড়ন সব কিছু আছে, মানুষের সমাজই সেটা তৈরি করেছে। সেইটার বদল ঘটাতে হবে। মানুষের সম্পর্ক যখন আরও সত্যিকার অর্থে সমতা এবং সাম্যের জায়গায় যাবে, তখন হয়তো আমরা ওই রকম প্রকৃতির সাথে সম্পর্কের বদল ঘটাতে পারবো। একটা বড় ফিলসফিক্যাল পজিশন থেকে কথা বললাম, এই কারণে বললাম যে এর একটা প্রাসঙ্গিকতা আছে। এই মানুষের সমাজে মানুষই ইতিহাসের নির্মাতা।